নমস্কার, আমি দেবপম সরকার। আপনারা দেখছেন রোববারের স্পটলাইট। আমরা প্রায়শই নারী শক্তি নিয়ে কথা বলি এবং নারী শক্তি নিয়ে কথা যখন বলি, আজকে আমাদের স্টুডিওতে এমন একজন নারী অতিথি হিসেবে এসছেন, যিনি একাধারে সংসার সামলান, একাধারে বহু স্টুডেন্টদের সামলান এবং পাশাপাশি তিনি একাধিক স্কুল, ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি এবং পাশাপাশি ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেলিং প্রমোট করেন, খালি কলকাতায় নয়, বাংলা তথা ভারতবর্ষের বুকে। তিনি আর কেউ নন, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানসী রায়চৌধুরী। মানসীদি, স্বাগত আপনাকে নিউজ পোল বাংলায়, এবং অনেক অনেক স্বাগত, কারণ বহু দিন ধরে আপনাকে আমাদের স্পটলাইট অনুষ্ঠানে পাবো বলে আমরা আশা করেছিলাম, অবশেষে সেই আশা পূর্ণ হলো। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, দিদি কেমন আছেন? যেমন থাকতে হবে, যাতে টেকনো ভালো থাকে, নিজের সংসার ভালো চলে, আর বাড়ির সকলে বাকি সকলে ভালো থাকে, আমিও ভালো আছি। দিদি, টেকনো ইন্ডিয়া বা টেকনো গ্রুপ নতুন করে তো কারোর সাথে মানে সেই সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে তো ইন্ট্রোডিউস করার কিছুটি সবাই জানে, এবং সবারই স্বপ্ন থাকে এই টেকনো ইন্ডিয়ার তারা পড়াশুনো করবেন এবং তাদের ভবিষ্যৎ গড়বেন, দিয়ে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠা পাবেন। এই যে এত স্টুডেন্টরা আপনাদের ইনস্টিটিউট বা আপনাদের কলেজে ভর্তি হয়েছে, যদি একটু টাইম মেশিনে আপনাকে নিয়ে আমি একটু ছোটোবেলায় ফিরে যাই, পুরোনো দিনে, আপনার ছোটোবেলাটা কীরকম ছিল? সব থেকে বেস্ট সময় যে কোনো মানুষের জন্য, কেবল আমার জন্যই না। আমাদের না স্কুল ছিল অলমোস্ট 1.5 ঘন্টা দূরে। বাপি ছিলেন কোলফিল্ডসে, তো কোলফিল্ড বেল্টে ধানবাদ, বিলাসপুর বা শাঁকচুরিয়া, শীতলপুর, এই যে কলিয়ারিগুলো, সেখানে উনি জেনারেল ম্যানেজার হিসেবে ছিলেন। কিন্তু ওইখান থেকে, যেখান থেকেই আমি আসানসোল স্কুলে ঢুকবো, লোরেটো কনভেন্ট স্কুলে, আমাকে 1.5 ঘন্টা ট্রাভেল করতে হতো। তখনকার দিনে আমরা 3 বোন, সুতরাং ভোরবেলা বেরোনো, 9টা না 8:15 মনে হয় স্কুল শুরু, সেই সময় পৌঁছনো, এবং আবার 3টে স্কুল শেষ হলে বিকেলবেলা 6টার সময় স্কুল পৌঁছনো আমাদের রোজকার রুটিন ছিল। বাপি খুব স্ট্রিক্ট ছিল, ডিসিপ্লিনারিয়ান, আর খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন, টেনিস খেলতেন। হি ওয়াজ ফ্রম গ্লাসগো, সুতরাং ওখানে 10 বছর সার্ভিস করেছেন ইউকেতে। আর মা ছিলেন নাগপুর, রায়পুরের। তো ভীষণ ভালো গান করতেন, নাচ করতেন, খুব একটা তখনও বাংলা অতটা ভালো পারতেন না, দাদু এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিলেন। সেই উনাদের সাথে বড় হওয়া, কোথাও মায়ের মিউজিক সেন্স এবং বাপির ওই খেলাধুলো সব মিলিয়ে। আর স্কুলিং যেখানে আজকে আইরিশ নানরা মেনলি ম্যানেজ করে স্কুলরা, বুঝতেই পাচ্ছেন যে কী রকমের স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে আমরা বড় হয়েছি। আর আমার মনে হয় স্কুল ওয়াইজ বা বোর্ড ওয়াইজ আমরা যে পড়াশোনাটা করেছি তখনকার দিনে, আমি 83 ক্লাস 10, আমার মনে হয় ওটা ভাঙিয়ে মাস্টার্স পর্যন্ত খেয়েছি। বিকজ যে সিলেবাস আমরা ফলো করতাম বা যেভাবে ভ্যালিউজ, এথিক্স নিয়ে টিচাররা, সিস্টাররা আমাদেরকে মানে বড় করেছিল, কোথাও দ্যাট হ্যাজ অ্যাডেড টু হোয়াট আই অ্যাম টুডে। ছোটোবেলায় গাড়ি চালানো, ব্যাডমিন্টন শেখা। অ্যাকচুয়ালি আমরা 3 বোন ছিলাম, সুতরাং বাপির একটাই ইচ্ছে ছিল যে আমি যেন এদেরকে ছেলের মতন বড় করি। আমার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হই, হয়নি। তখন মেডিকেল কলেজ অনেক কম ছিল কলকাতায়, বাট ইয়েস, আমি একবার বসেও ছিলাম। আলটিমেটলি আই টুক আপ জুওলজি অ্যাজ মাই মাস্টার সাবজেক্ট অলসো। কিন্তু বাপির খুব ইচ্ছে ছিল আমি IAS অফিসার হই। আর ঠাকুমার খুব চিন্তা ছিল যে বাপির ফ্যামিলিটা আলটিমেটলি চলবে কী করে, এই ফ্যামিলিতে একটাও ছেলে নেই। কিন্তু আলটিমেটলি সামথিং ইজ রিটেন বাই দ্য অলমাইটি। আমার মনে হয় এখন কেবল নিজের ফ্যামিলি না, অনেক ফ্যামিলি চালানোর মতন ব্লেসিংস আমাদের কাছে আছে। এবং সামওয়্যার কোথাও একটি মহিলা হিসেবেও ইফ ইউ গেট দ্যাট কনফিডেন্স দ্যাট ইউ ক্যান ডু ইট, সেটা মনে হয় প্রথমে প্যারেন্টস থেকেই আসে, স্কুলের আপব্রিঙ্গিং থেকে আসে।
যে পড়াশোনা করো, সর্বদাই ব্যাপী একটা কথা বলতো হচ্ছে সিম্পল লিভিং বাট হাই থিঙ্কিং। আমরা ওটাই ফলো করতাম, ভেরি সিম্পলি বড় হয়েছি। এখনও মনে আছে আমাদের কলকাতা থেকে লোকজন যখন যেত, তার একজন আন্টি ছিলেন যিনি কাজ করতেন কোলফিল্ডসের সাথে, তো উনি তখনকার দিনে ফ্লুরিজের বক্সটা কি কালারের ছিল মনে নেই, বাট শি ইউজ টু টেক ফ্লুরিজ কেকস। ঠিক আছে, যখনই যেত আমরা 3 বোন খুব খুশি, পিছনে দাঁড়িয়ে ফ্লুরি আন্টি এসছে। একবার উনি ফ্লুরিজ কেক নিয়ে যাননি, উনি একটা এখনও মনে আছে বটল গ্রিন কালারের একটা চাইনিজ সিল্ক মায়ের জন্য নিয়ে গেছিলো। খুব মন খারাপ হয়েছিল কেন কেক আনেনি। কিন্তু তার থেকেও বড় যে গল্পটা, আমরা এমনভাবেই বড় হয়েছি, মা ইউজ টু অনলি ওয়্যার সিল্ক অ্যান্ড কটন। আমার ঠাকুমার বাড়ি ছিল বিষ্ণুপুরে, আর আমার দিদুর বাড়ি ছিল বহরমপুরে মুর্শিদাবাদে। সিল্ক আর তাছাড়া আদারওয়াইজ কটন পরতেন। হোয়াট শি ডিড ওয়াজ, তার 3 দিন পর কোনো একটা প্রোগ্রাম ছিল, উনি সোজা শাড়িটা কেটে, উনি খুব ভালো সেলাই করতেন, শাড়িটা কেটে আমার জন্য একটা সালোয়ার স্যুট বানিয়ে দিয়েছিল। এবং যখন আন্টিরা দেখলো ওটা পরে, বলছে ফ্যাবিউলাস, কাপড়টা কি সুন্দর, দিস ইজ চাইনিজ সিল্ক। মা বলছে ইয়েস, ওই ভদ্রমহিলা এনে দিয়েছেন, গিফট করেছেন, আমি তো পরি না। আন্টিরা বলছে হোয়াট, চাইনিজ সিল্ক কেটে চুড়িদার বানিয়েছ? দিস ওয়াজ হোয়াট উই ওয়ার। মানে কোথাও আমরা তখন থেকেই মাকে দেখেছি, নিজেরাও শিখেছি, আমরাও কটন সিল্ক ছাড়া মানে পরার ইচ্ছেটাও হয় না। মানে এইরকমভাবে, বাট ভেরি সিম্পলি উই ওয়ার বর্ন অ্যান্ড ব্রট আপ। এই যে একদম মধ্যবিত্ত পরিবার থেকে গড়ে ওঠা এবং 3 বোন, তারপরে তোমার স্কুলিং, সেখানেতে তুমি খুব গুণী টিচারদের পেয়েছো, সেখান থেকে দাঁড়িয়ে তোমার কলকাতায় আসা, তারপরে কলকাতায় সেটেল করা, এই যে এডুকেশনের যে এনভায়রনমেন্ট, এটা কি ছোটোর থেকেই রক্তে ছিল, মানে যে এডুকেশন নিয়ে করবো সেটাই থেকেই কি অনুপ্রেরণা? একদম, সেটা তো মনে হয় কোথাও ছোটোবেলা থেকেই, মানে বাপির ওই একটাই কথা যে পড়াশোনা করো, খেলাধুলো করো, নাচ গান করো। এবং মা যদি কোনোদিনও রান্নাঘরে ডাকতো, বলতো এখন দরকার নেই, সময় মতন সব শিখবে। তো আমাদের এমই ছিল যে আমি যদি ডাক্তার হতে পারি, যদিও বাপির ইচ্ছে ছিল আইএস অফিসার হয়ে, কিন্তু বড় হও, পড়াশোনা করো। আমার বোনেরা মানে শান্তি বিশ্বভারতীতে গিয়ে ডক্টরেট রিসার্চ করেছে তখনকার দিনে। সো কোথাও এডুকেশন ওয়াজ ইনটু ইট। তখনকার দিনের আমার মা কিন্তু বহরমপুর কলেজে, কৃষ্ণ ভামিনী কলেজ মনে হয়, ইকোনমিক্স অনার্স নিয়ে পড়াশোনা করেছে তখনকার দিনে। আর বাপি তো বললাম মাইনিং ইঞ্জিনিয়ার ফ্রম গ্লাসগো। সো এডুকেশন ওয়াজ ইনটু আর ব্লাড। ঠিক আছে, বা ফ্যামিলি মেম্বার্সও যারা, আমার দাদা যিনি এখন ডামাতে আছেন, হি ওয়াজ ফ্রম আরজিকর, অঙ্কোলজিস্ট, উনি মেডিকেল নিয়ে করেছেন। ওই জিনিসটা আমাদের মাথায় ছিল যে পড়াশোনা করো, বড় হও এবং সোসাইটির জন্য কিছু করো, বাচ্চাদের যদি হেল্প করতে পারো। এই ট্রেন্ডটা কিন্তু আমার স্কুলেও ছিল। স্কুলেও আমরা দেখতাম, আমরা ওখানে চেশায়া হোম বলে একটা অরফানেজ ছিল। তো আমি তখনকার থেকেই, মেবি সিস্টাররা পছন্দ করতেন, ক্লাস টিচার পছন্দ করতেন, আমাকে আমার টিম দিয়ে পাঠানো হতো এবং আমরা সেই অরফান স্টুডেন্টসদেরকে, অ্যাবাউট 42 অফ দেম, আমরা গিয়ে বিস্কিট খাইয়ে, চকলেটস খাইয়ে একটা ইভিনিং স্পেন্ড করে আসতাম, গান নাচ করতাম। কোথাও না ওই ফিলিংটা ডেভেলপ করতো। ওকে, দ্যাট ওয়াজ ইম্পর্ট্যান্ট। আর পরে দেখা গেল যখন আমি আজকে রায়চৌধুরী ফ্যামিলিতেও এলাম, আই ওয়াজ সো ব্লেসড। যদিও ভেরি অনেস্টলি আই নেভার ওয়ান্টেড টু ম্যারি আ বিজনেসম্যান। আমি জানতাম না বিজনেসম্যান বলতে। বাপি আমায় বলেছিল হোয়াট ইজ আ বিজনেসম্যান, এটা কোনো চাল আলুর বিজনেস নয়, উনি পড়াশোনা স্প্রেড করেন। সো হি নিউ যে এই মেটেরিয়ালটা কি। তখন তো টেকনোও হয়নি, তখন ইভেন আইসিআইও কিন্তু হয়নি। ওকে, হি ওয়াজ জাস্ট ডেভেলপিং দ্য ইনস্টিটিউটস, যেগুলো ধানবাদে, আমার মনে আছে আগরতলায়, দিল্লিতে। সো হি ইউজ টু গো ফ্রম সেন্টার টু সেন্টার টু টেক ক্লাসেস। ঠিক আছে, ছোট ছোট ইউনিট করে, অ্যান্ড আলটিমেটলি যেটা গ্যারাজে আজকে জায়গা করে যাতে ওখানে কম্পিউটার ক্লাসেস স্টার্ট করে। সো I again came to a family যেখানে কিন্তু education was the base.
সেই জন্য মানে গৌতম দার সাথে তো দীর্ঘদিনের আমার ব্যক্তিগত স্তরে পরিচয়, এবং গৌতম দা সবসময় খুব কম কথা বলেন এবং যেটুকুনি কথা বলেন খুব জ্ঞান সম্পূর্ণ কথা বলেন। এবং সেখানে দাঁড়িয়ে গৌতম দার সাথে আলাপ মানে কিভাবে, মানে এটা অনেকে কোনো আলাপ না, ইট ওয়াজ ভেরি সিম্পল। আমি তখন কলেজে পড়ি কলকাতায়, বাপি বিলাসপুরে থাকে। একবার নিউজ পেপারে, ভেরি অনেস্ট, নিউজ পেপারে ওনারা অ্যাড দিলেন যে আমি তো বড়, আমার বিয়ে না হলে বাকি দুজনের হবে না। সো আমার মাসিমণি, যে দাদা আজকে ডামায় আছেন, ওর মা অলমোস্ট আমার আরেক মা, তো মাসিমণি, মেজো মাসিমণি আর মেসোমশাই অ্যাড দিলেন পেপারে। এবং আই রিমেম্বার অ্যাবাউট হিউজ নাম্বার কিছু এসেছিল, ওনার থেকে চুজ করে ওনারা 4জন বা 5জন মানে এলিজিবল ব্যাচেলারকে ডেকেছিলেন। অ্যান্ড ইট ওয়াজ অন আ স্যাটারডে অ্যান্ড আ সানডে কমপ্লিট। আমাকে আনা হলো, মা বাপিকে বিলাসপুর থেকে আনানো হলো, দেখানো হলো। বাট দ্য ওয়ার্স্ট পার্ট ওয়াজ এভরিওয়ান ওয়াজ আ বিগ ইয়েস, দে ওয়ান্টেড টু হ্যাভ ইট ভেরি সুন। আর আমি কিছুতেই, কোথায় বিজনেস ওম্যান ম্যানেজমেন্টের যে একজন সামান ফ্রম হায়দ্রাবাদ, আমার খুব ইচ্ছে, আমাকে নিয়ে বসা হলো, বোঝানো হলো, এবং বাপি বললো আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট চয়েস, বিকজ এডুকেশন নিয়ে যিনি যে কাজ করে অনেক দূরে এগোবে। এটা কিন্তু বাপি তখনই বলেছিল। সো আমি আর দাদা মনে আছে ফুচকা খেতে গেলাম রাত্রেবেলা, আমার দাদা আমায় কনভিন্স করছে যে যখন বাপি বলছে নিশ্চয়ই। অ্যান্ড আলটিমেটলি আই সেড অ্যান্ড ইয়েস। 17 দিনের মধ্যে বিয়ে হয়ে গেছিল, 17 ডেজ কেবল। সরস্বতী পুজোর দিনকে ফাইনাল হলো। আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর থাকতেন মাসুনি বাড়ির পাশেই, সোদপুরে, সেই প্রথম পরিচয়। এবং আমার শ্বশুর শাশুড়ি এসেছিল, আরেকটাও গল্প আছে যে শ্বশুর শাশুড়ি এসেছিল আর ওনারা দুজনে এসেছিলেন প্রথম আমায় দেখতে। এবং শাশুড়ি দেখে পেপারে লিখে দিয়েছিল, দিস ইজ দ্য 62nd ক্যান্ডিডেট, আজকে আমার ছেলে যদি বিয়ে না করে আমি আর মেয়ে দেখব না। ইট এন্ডেড আলটিমেটলি। আমি তো জাস্ট 22 তখন, কলেজের পরীক্ষা দিয়েছি, রেজাল্টও বেরোয়নি। আর ওই 17 দিন না 19 দিনের মধ্যে আলটিমেটলি বিয়ে হয়ে গেল। আর রেজাল্ট বেরোনোর পরে আমাকে কেবল একটাই জিনিস জিজ্ঞেস করেছিলেন আমার শ্বশুরমশাই, যে তোমার কোনো ইচ্ছে আছে কি না, সেটা তুমি উইশটা বলে দাও। না, কেবল একটাই, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। আমার সবে গ্র্যাজুয়েশন পরীক্ষা হয়েছে। তো উনি বলেছিলেন, একদম ওইখানেই বলেছিলেন, ব্যাস আমার আর কিছু দরকার নেই। সো আমি মাস্টার্সের পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট দেওয়া হলো। এবং একদিন মনে আছে আমার ছোটো ননদের হাজব্যান্ড এসে বলল যে কি আর করা যাবে, রেজাল্ট দেখে ফিরে এলো ইউনিভার্সিটিতে, কি আর করা যাবে বৌদি, হলো না। তো আমিও মন খারাপ করে চা নিয়ে বসলাম। তখন আস্তে আস্তে আমার ননদ বলছে, তুমি ভাবলে কি করে, ডু ইউ নো তোমার নাম্বারটা নাম্বার 2-তে আছে একদম ইউনিভার্সিটিতে। আমি তখন থেকে খুব সিনসিয়ার ছিলাম, পড়াশোনা নিয়েই থাকতাম। লাকিলি আমি সেই মাস্টার্স শুরু করলাম, বিয়ের পর মাস্টার্সে ভর্তি হয়েছি। ইট ওয়েন্ট অন। এটা কিন্তু আমাদের কাছে পরম সৌভাগ্য যে এই তথ্য কিন্তু এতদিন কোনো চ্যানেলেই রিভিল হয়নি। এটা কিন্তু প্রথমবার নিউজ পোল বাংলায় রিভিল হলো। গৌতম দার সাথে দিদির যে জার্নিটা কিভাবে শুরু হয়েছে, খুব মিষ্টির জার্নি। দিদি, আরেকটি জিনিস, তারপরে রায়চৌধুরী পরিবারে তুমি আসলে, এবং তারপর আস্তে আস্তে সেই দিনগুলো তো খুব স্ট্রাগলের দিন, কম্পিউটার তখন আসেনি। আস্তে 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 তোমাদের গ্যারেজ, বিভিন্ন গ্যারেজে তখন গৌতম দা, সত্যম দা সবাই চেষ্টা করছে এবং পড়াশুনো করছে কম্পিউটার কীভাবে আনা যায়। সেই স্ট্রাগলিং পিরিয়ডটা তুমি দেখেছো, এবং স্ট্রাগলিং পিরিয়ডটা দেখেছো এবং ফেসও করেছো। হ্যাঁ, সংসার চালাতে গেলে তো বাড়ির মিসেসদের তো ফেস করতে হয়। সেখান থেকে কি অনেক নলেজ তুমি গেইন করেছো? কারণ আজকে তুমি যে ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করো, সেই ইনস্টিটিউটে একটা বিশাল বড় দায়িত্ব তোমার কাঁধে। এই সেগমেন্টে আমার মনে পড়ে টেকনো ইন্ডিয়া যখন কলেজ, যেটা সেক্টর 5-এ, অনেক পড়ুয়াদের মাঝে মধ্যেই মারপিটের কথা সেটা শোনা যেত এবং মাঝে মধ্যেই পুলিশ আসতো। এখন সেটা না বললেই নেই, মানে প্রায় নেই। এই যে মনিটরিং ব্যাপারটা বা এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা, সেটা কীরকম তোমাকে ইন্সপায়ার করেছে বড় হতে বা আরও স্ট্রং হতে?
আমার মনে হয় তার একটা বেসিক কারণ হচ্ছে ছোটবেলা থেকেই আমি দেখেছি বাপি খুব স্ট্রিক্ট, পড়াশোনা, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল, আর মাথা উঁচু করে বাঁচো অনেস্টি নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে। আমার শ্বশুরমশাইয়েরও কিন্তু পড়াশোনা নিয়ে হি ওয়াজ ভেরি মাচ ইনটু ইট। ওনার জন্যই কিন্তু আজকে ছেলে মেয়েরা পড়াশোনা নিয়ে কাজ করেছে। আর এরপর সেই সময়টা আমার মনে আছে যখন হঠাৎ শুনলাম দিল্লির ইনস্টিটিউটটা বন্ধ হয়ে যাচ্ছে, জিএসসি ওয়েন্ট অফ, বন্ধ করে চলে এলো। বাট ইট ওয়াজ নট আ ব্যাড নিউজ, মানে উনি আস্তে আস্তে গুটিয়ে পুরো জিনিসটাকে বেঙ্গলে স্প্রেড করছেন। আর গ্যারাজ কিন্তু কেবল একটাই, হুগলিতেই যে গ্যারাজটা বানানো হয়েছিল সেখানে কিন্তু আশেপাশের যে লোকজন, আমার মনে, ওটাকে আমরা বলি রতনমণি রায়চৌধুরী রোড, ফুল ওই লেনটা। তো প্রচুর রিলেটিভসও থাকে, প্রচুর নেবার্সও আছে। অনেকেই কিন্তু বলেছিল যে যার একটা বাইক পর্যন্ত নেই, সে সাইকেলে করে আজকে যায়, কিন্তু সে আজকে 3টে গাড়ির মতন একটা গ্যারাজ করেছে। সো এগুলো তো কোথাও ভিশনারি না হলে হয় না। কোথাও আজকে গৌতম রায়চৌধুরীর মনে হয়েছিল যে আমি এই স্পেসটা নিয়ে স্টুডেন্টদের কাছে রিচ করবো। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, আমি গল্প শুনেছি আমার বড় ননদের কাছে যে ওই সময় ওনারা, মানে জিআরসি ওয়াজ হিয়ার অ্যান্ড হি ইউজ টু টেক ক্লাসেস, উনি পড়ছেন ফিজিক্স, আবার ফিজিক্স পড়াচ্ছেনও। এত স্টুডেন্টস, এবং সন্ধেবেলা স্টুডেন্টসরা যখন এসে পড়তে বসতো, হয়তো কারো দেরি হয়ে যাচ্ছে, তো আমার ননদ থাকতেন, উনি মাংস রেঁধে বলছে যে কজন ছিল, কোনো দিন খুব বৃষ্টি হচ্ছে আটকে গেছে, সবাই মিলেই ওটা খেয়ে নিত, জাস্ট ভাতটা এক্সট্রা করতো, আবার কে যাবে মাংস আনতে। মানে দিস ওয়াজ দ্য ওয়ে, যেখানে আমরা গুরুকুল সিস্টেমের কথা শুনেছি। তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ইটস আ প্রাইড। আর আমার কোথাও মনে হয় মানে এইভাবেই ওদের কিন্তু এই যে সিস্টেম অফ এডুকেশন স্প্রেড করাটা শুরু হয়েছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজ অলসো টিচিং সো মেনি স্টুডেন্টস। এবং ওই তখনকার তিনি সরস্বতী পুজো শুরু করেছিল ওইখানে। আমি বিয়ের পরে কত বছর ওরা দেখতাম স্টুডেন্টরা আসতো, বড় হয়ে গেছে। আমার মনে হয় ইট ওয়াজ ইন হিজ ব্লাড টু স্টার্ট। এই যে ভোটার আইডি কার্ড বানানোর গল্পটাও অদ্ভুত না? তখন চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আমাদের অফিস ছিল। চ্যাটার্জি থেকে গাড়ি নিয়ে যদি আমি যেতাম, একটা অ্যাম্বাসেডর ছিল, গাড়ি নিয়ে যেতাম যদি, তাহলে 3.5 hours লাগতো। বেশিরভাগই কী করতাম, যদি আমার ক্লাস নেই, আমি ফ্রাইডেতে হয়তো জিএসসির সাথে আসতাম, নয়তো জিএসসি কী করতো, ওই ট্রেন নিত, নিয়ে ওখান থেকে আবার হুগলি স্টেশনে নেমে আবার গাড়ি নিত, তাহলে 45 minutes 50 minutes। তো ওই রকম একদিনকে আমি ফ্রাইডে হলে আমরা যেতাম একটু অপর্ণা সেনের থিয়েটার দেখে ফেরত যাচ্ছি ট্রেনে করে, সেই সময় আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। জিএসসি ইজ লাইক আ অ্যাভিড রিডার, সব সময় পড়ে। তো ঝালমুড়িটা খেয়ে পেপারটা এমনি করে খুলে, ঝালমুড়ি শেষ, হি ওয়াজ রিডিং। ওইখানে কিন্তু দিল্লি থেকে ওই টেন্ডারের লেখাটা পড়েছিল যে দে উইল বি আ টেন্ডার। সো আমি এই কথাটা খুব বলি যে আই ওয়াজ ভেরি সিম্পল, আমি স্টুডেন্ট, আই ডিড নট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং। আমি কেবল জিএসসির সঙ্গে আছি, যে শুনছি, জানছি। কম্পিউটার নিয়ে আমি কিচ্ছু জানি না তখনও। অ্যান্ড হোয়াট হি ডিড ওয়াজ, সেদিনই রাত্রে গিয়ে হি কল দ্য টিম। রাত্রেবেলা 11:30টার সময় অপর্ণা সেনের থিয়েটারে কি অ্যাক্টিং ছিল, মানে ভাবার সময় নেই, ভুলে যায়। সবাই মিলে বসে প্ল্যানিং হয়ে গেল, জিএসসি জাস্ট বলে দিল তোমরা দিল্লি চলে যাও। বিকজ একটা জিনিস আমি জিএসসি খুব দেখতাম, হিজ ইজ লাইক দেন অ্যান্ড দেয়ার। আমি অবাক হতাম যে মানে কী রে বাবা, একটু খাও দাও, এবার তো উইকেন্ড শুরু হবে। দেন অ্যান্ড দেয়ার, বিকজ হি নিউ হাউ টু টেক দ্য অপরচুনিটি। সঙ্গে সঙ্গে করা হলো, টিম চলে গেল দিল্লি, অর্ডার এসে গেল, তারপর দেখা গেল আমরা কাজ শুরু করলাম। ত্রিপুরাতে ছিল, হুগলি ডিস্ট্রিক্টে ছিল, আন্ধ্রাতে একটা ছিল, এইসব মিলে। অ্যান্ড দ্যাট ওয়াজ হাউ আই হার্ড ফ্রম হিম, লার্নড ফ্রম হিম, কী করে আজকে আমরা আমাদের মানিটারি অ্যাসেট বাড়াতে শুরু করলাম। দেন কেম দ্য কলেজ, তাই তো, উই নিড মানি ওয়েন ইউ স্টার্ট। সেইটা কিন্তু হেল্প করেছিল আমাদের এই ভোটার আইডি কার্ডের প্রজেক্টটা। দিদি, আমরা টিচারদের গুরু বলে সম্বোধন করি, বাবা মা সবার আগে, তারপরে শিক্ষাগুরু। এখন স্টুডেন্টদের ভেতরে যে নেচার তুমি দেখছো,
বিগত এত বছর ধরে তোমার একটা অভিজ্ঞতা, কলেজ চালানোর অভিজ্ঞতা, আজকালকার দুনিয়ার ছেলেপুলেরা প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, এগুলোর কারণ কি মনে হয়? আমি না ফার্স্ট একটু আগের কোয়েশ্চেনে একটা জিনিস আমি ভুলে গেছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বললে যে আগে যখন টেকনো সল্ট লেকে, নট অনলি টেকনো, সব কলেজেই হতো, প্রচুর স্টুডেন্টসদের মারামারি, পুলিশ আসা, ইয়েস ইট ইউজ টু হ্যাপেন, ভেরি ট্রু, which I disliked very much and I was very much against it. মানে কি করে আজকে এই দুষ্টু ছেলেগুলোকে আইদার ট্রেন করে ভালো করো, নয়তো জাস্ট সে নো। কেননা আজকে একটা পচা টমেটোর জন্য আমার বাকি স্টুডেন্টরা নষ্ট হবে, এটা তো হতে পারে না। অ্যান্ড আই রিমেম্বার ইন দোজ ডেজ লেডি ব্রেবন কলেজের একজন প্রিন্সিপাল, শি অলসো জয়েন ইন দ্য ইউনিভার্সিটি, শি হ্যাড টু লিভ, মানে পারছে না, ডিলই করতে পারছেন। অ্যান্ড ওয়েন আই এম উইথ হার, তখন পুরো যে টিম চাইছে এই জিনিসগুলো হোক, যাকে বলে ন্যাস্টি পলিটিক্স হোক, তারা সবাই আমার এগেইনস্টে। পারলাম না, আলটিমেটলি শি লেফট। আমি ওনাকে চেয়েছিলাম যে উনি আমার সাথে থাকলে সুবিধে হতো, বাট আলটিমেটলি আমি বলতে পারি লাস্ট 2 ইয়ার্সে উই হ্যাভ মেড ইট আ পয়েন্ট যে ডিসিপ্লিন, বিহেভিয়ার এবং রেসপেক্ট, পড়াশোনা সব কিছুকে নিয়ে কিন্তু এডুকেশন, জাস্ট ওই পরীক্ষা দাও তুমি 6 মাসে একটা সেমেস্টারে, ইট ক্যানট হ্যাপেন। এখন যদি গিয়ে দেখো, থ্যাঙ্কস টু দ্য পুলিশ ইন দোজ ডেজ, থ্যাঙ্কস টু দ্য টিচার্স হু সাপোর্টেড আস, করে ফাইনালি উই কুড ব্রিং the mentality of the institute to that place. Even একটা প্রোগ্রাম হলো সন্ধ্যেবেলা 7টার পরে, you will see so many hard drinks bottles there. কেন ঢুকবে, কোথা থেকে ঢুকবে, সিকিউরিটি রেখেও যদি আমি এটা পাই, দেন ইট ইজ আটার ননসেন্স। মানে আমার ক্যাম্পাসে তো এটা হতে পারে না। আমার বাড়িতে যদি অন্যায় হয়, আমি যেমন প্রোটেস্ট করব, আমার কলেজে হলেও সেটাই। সেই জায়গা থেকে এখন যে জায়গায় এসছি, it is really good to see that students are changing পড়াশোনা, এবং দ্যাট ইজ ওয়েন আই ফেল্ট, এটা কিন্তু আমি ভেবে করিনি, লাইক তখনকার দিনে সাপোজ 7 বছর 8 বছর আগে, আই স্টার্টেড গিভিং ইম্পর্টেন্স টু মিউজিক, টু স্পোর্টস, টু আর্টস। নট যে আমি, তখনও তো এনইপি সেভাবে এস্টাবলিশড হয়নি, কিন্তু to make the children get diverted to something which is positive. আর আমার ভালো লাগার জায়গা, আমি যেহেতু খেলতে ভালোবাসি, আঁকতে বা নাচ গান ভালোবাসি, আমার মনে হতো বাচ্চাগুলোকে দিয়েও যদি আমি করাই। সো স্কুল, কলেজ, দে কেম আপ উইথ ব্রিলিয়েন্ট পারফরমেন্সেস, যেটা প্রোগ্রামে হতো। আমাদের যেভাবে অলিম্পিক আর নাইটস, এত স্কুল, 104টা স্কুল গত বছর একসাথে হয়ে অ্যাবাউট 2000-2500 স্টুডেন্ট এসেছে। আমরা এত অ্যাক্টিভিটিস করি, প্রোগ্রাম। আজকে নাচ গানের যে প্রোগ্রাম, 175 ইয়ার্স অফ রবীন্দ্রনাথ ঠাকুর, সলিল চৌধুরীর 100 ইয়ার্স, উইভ ক্রিয়েটেড হিস্ট্রি। মানে কেবল ভালো রেজাল্ট করে তারা যে হিউজ স্যালারি নিয়ে আজকে ইউএসএ বা ইউকেতে জয়েন করছে, ইটস নট দ্যাট। ওরা এই জায়গাতেও, হোয়াট হ্যাপেন্স ইজ, তারা তো আইদার ডিপ্রেশনে অর ভেরি হাইপার। সেই সময়ে যদি একটি বাচ্চাকে একটু মনটা অন্যদিকে ঘোরানো যায়, একটু গান করলো, বাঁশি বাজালো বা আঁকলো বা স্পোর্টস খেললো, তখন না ওর ওই যে হাইপার অ্যাক্টিভ একটা মাইন্ড থেকে ইউ বিকাম কুল, অনেক পেশেন্ট হওয়া যায়। কালকেই নিউজে একটা, আপনারা দেখেছেন কিনা জানি না, যে নিউজটা কবেকার জানি না, বাট ইট কেম ইন, আমি খুব ফলো করি বেটার ইন্ডিয়া লিঙ্কডিনে। সেখানে বলছি কোটা ফ্যাক্টরি, কোটাতে যে ছেলে মেয়েদের পড়াশোনা করানো হয়, ইট হ্যাজ টার্নড ইনটু আ ফ্যাক্টরি। সেখানে একজন আইএস অফিসার, হি ইজ টেকিং দ্য রোল অফ গোয়িং টু দিস চিলড্রেন and addressing them so that they can come out of depression. Depression in the sense, বাচ্চাগুলো যাচ্ছে, বাবা মার প্রচণ্ড প্রেশার, হতেই হবে, ইঞ্জিনিয়ারই হতে হবে, এবং যখন সে ভালো মার্কস সিকিওর করছে না, তখন হি ইজ পুলড ইনটু ডিপ্রেশন। সেই জায়গা থেকে এই ভদ্রলোক ফ্যাবিউলাস কয়েকটা কন্টেন্ট আছে যে অ্যাড্রেস করছে বাচ্চাদের এবং বোঝাচ্ছে ফেলিয়ার ইজ নট দ্য এন্ড।
তুমি আজকে না পারলে there are so many ways to it. এখানেই তোমার কাছে আসছিলাম, মানে আমার এই প্রশ্নটাই ছিল যে তুমি একদিকে যেরকম তোমাদের অনেকগুলো স্কুলস আছে, হ্যাঁ কলেজ আছে, সেখানেতে তুমি যখন একদম শিশু থেকে শুরু করে যৌবন কাল অবধি, ইয়াং জেনারেশন অবধি তুমি তাদেরকে তৈরি করছো, তোমার ইনস্টিটিউট তৈরি করছে। এই যে সবাই তো ভালো পড়াশোনায় হয় না সবাই, মানে কিন্তু তাদের বাবা মায়েদের যে একটা প্রেশার থাকে যে পাশের জ্যাঠার ছেলেকে দেখে শেখো বা মাসির ছেলেকে দেখে বা মেয়েকে দেখে শেখো, সেইখান থেকে কি এই ডিপ্রেশন বা এই যে কম্পিটিশন, যে র্যাট রেস, আমাকে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে, সেই ছেলেটা বা মেয়েটা অন্য সাবজেক্টে তো ভালো হতেই পারে, তুমি এটাকে কীভাবে দেখো? না, ইটস আ ভেরি রং প্রসেস, দ্যাটস নট এডুকেশন। আবারও আমি এই কথাটা বলবো যে আমার ক্লাসে 40 থেকে 42টা স্টুডেন্ট, যদি স্কুলে বলি, কলেজ হলে 60। এই যে স্টুডেন্টের ফার্স্ট রোতে, ক্লাসের ফার্স্ট রোতে যারা বসে, দে আর ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। সে যখন বড় হচ্ছে, সে ম্যাথস, ফিজিক্স, আজকে কেমিস্ট্রি নিয়ে পড়ছে, সো পিপল ইন দ্য কমিউনিটি সে হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ গোয়িং টু বি আ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার, এক্সেট্রা এক্সেট্রা। হোয়াট হ্যাপেন্স টু দ্য নেক্সট 30? তারাও স্টুডেন্ট, they also represent the state, they represent the country, and if you only have very good students from the first row performing, তাহলে কিন্তু স্টেটটা উচ্ছন্নে চলে যাবে, কেননা বাকি 30 জন goes into depression। কিন্তু ডু ইউ নো যে বাকি 30 জনের মধ্যে 5 জন আঁকতে ভালোবাসে, 3 জন ফুটবল খেলতে ভালোবাসে, 2 জন ভীষণ ভালো গান করে। এই বাবা মারা দুঃখ পাচ্ছে কি না যে আমার ছেলে ম্যাথসে ভালো না, কিন্তু সেও যে আজকে একটা শ্রেয়া ঘোষাল হবে না, সেও যে আজকে একটা মেবি রোনাল্ডো হবে না, তারাও তো নাম করছে। অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি কী বলবো, আইডলস অফ মেনি স্টুডেন্টস। তাহলে লেট আস থিঙ্ক হাউ টু ক্রিয়েট ফুটবলার্স, আর্টিস্ট, মিউজিশিয়ানস as well as engineers and doctors. আমি যখন স্যাটারডে হয়, আমি তো ফাইল নিয়ে বসি না, আমি আমার অফিসের পেপার্স বুকস নিয়েও বসি না। আমি নয় গান শুনতে যাব, নয় কোনো একটা খেলা, ক্রিকেট ম্যাচ হচ্ছে দেখতে যাব, আর টিভি খুলে বসে সিনেমা দেখব। তাহলে হোয়াট হ্যাপেন্স যদি সবাই ইঞ্জিনিয়ার হয়ে যায়? তাহলে ওই মানে রিল্যাক্সেশন পিরিয়ডে কারা অ্যাক্টিভ হবে? আই ফিল প্রত্যেকের পোটেনশিয়াল আছে, and we have to tap on it. সকলে ভালো পড়াশোনা না করে যদি দেখা যায় কিছু ভালো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, ডক্টরও যেমন হলো, অন্যদেরকেও কনফিডেন্সটা দেওয়া যে ডু হোয়াট এভার ইউ আর হ্যাপি উইথ, এনজয় হোয়াট ইউ ডু। ইয়েস, বাট একটা কথা, বেসিক এডুকেশনটা তুমি কমপ্লিট করো, ওটা খুব দরকার, বেসিক এডুকেশনটা খুব দরকার। অ্যাটলিস্ট একটা গ্র্যাজুয়েশন করে নাও, তারপর ডু হোয়াট এভার ইউ লাইক। বাট ইউ অলসো হ্যাভ পিপল হু আর এমিনেন্ট। আমার মনে নেই সেদিন কি আমার কথা হচ্ছিল, আই থিঙ্ক ইট ইজ শঙ্কর মহাদেবন or হরিহরন, who is an engineer, but he is into music because he is passionate about music. But that does not mean যে he will not be educated. Ultimately, আমরা যখন matured হই, তখন we take a platform which makes me happy at the end of the day. আমাকে বাবা মা বলেছে বা আমি প্রচুর টাকা পাবো বলেই আমি আজকে ইউকে গিয়ে বা ইউএস গিয়ে আজকে বড় বড় জবস করব, আমি টাকাটা পেলাম, am I happy with it? No, not always. যার জন্যই অনুপম রয় আজকে সাউথে গিয়ে চাকরি করতে করতে এসে আজকে আবার মাইক্রোফোনটা ধরলো। সো আই থিঙ্ক উই হ্যাভ টু অ্যাকসেপ্ট how a person is and what he is happy with, এটা খুব দরকার। আর আই ফিল তাতে কিন্তু বলেন একটা ইকোসিস্টেমের ব্যালেন্স লাগে। আই থিঙ্ক বাই দিস প্রসেস উই ক্যান ক্রিয়েট আ ব্যালেন্সড ইকোসিস্টেম। এই পরিবেশেই তোমার ছেলেও প্রকৃত যশা এখন মানুষের মতো মানুষ হয়েছে, এবং এইটাও আমাদের কাছে একটা পরম পাওনা। এই গাইডেন্স করতে, মানে তোমার ছেলে যখন ছোট ছিল তাকে যখন বড় করছো, মানে কে বেশি স্ট্রিক্ট ছিল, বাবা না মা? না মা বলতো তোর যেটা ভালো লাগে সেটা কর, বা সেটা ছোটবেলায় একটু শুনি। আই ওয়াজ টোটালি ইনটু হিজ, মানে বড় হওয়া,
স্কুলে যাওয়া, ক্লাসে যাওয়া, খেলতে নিয়ে যাওয়া, প্যারেন্ট টিচার মিটিং, yes he was establishing the group maybe, আর কিছু কিছু বাবা ঠিক পারে না, সো হি ওয়াজ নেভার, মানে টিচার জানতোই না মেঘদূতের বাবাকে বেসিক্যালি, বাট আই ওয়াজ অলওয়েজ ইনটু ইট, আই ওয়াজ ইন্টারেস্টেড। ইভেন লাইক ওর যখন একবার একটা অদ্ভুত অসুস্থতা হয়েছিল, ইন দ্য সেন্স ও পাটা এতটাই স্ট্রেচড হতো যে ও ওয়াশরুম পর্যন্ত যেতে পারতো না, হঠাৎ করে জাস্ট পরীক্ষার আগে, এটা মনে হয় 20-25 দিনের ব্যাপার, তো টোটালি উঠতে পারছে না, মেডিসিনে আছে, বাট আমার হ্যাবিটই ছিল আই এম টোটালি অ্যাওয়্যার অ্যাবাউট হোয়াট ইজ হিজ সিলেবাস। আমি পড়তাম, তখন বাবা এসেছিলেন, আমার শ্বশুরমশাই এসেছেন, যে বলতো তুমি এমনি করে পড়াও, আমি জাস্ট পড়তাম আর ও আমার সঙ্গে সঙ্গে বলতো। হি ওয়াজ অলসো গুড স্টুডেন্ট, পরে আরও ভালো হয়ে গেল। তো ও তখন এক্স্যাক্টলি আমি যেটা বলতাম সেটাই গিয়ে ও পরীক্ষার খাতায় লিখে আসতো, অ্যান্ড হি ফেয়ার ভেরি ওয়েল। আজকে রবীন্দ্রনাথের কবিতা, সুকুমার রায়ের কবিতা, কাজী নজরুলের কবিতা আমি বসে বসে মা ছেলে দুজনে মিলে করতাম, গান করতাম দুজনে মিলে। সো এইভাবে ওকে বড় করেছি, আমার মেয়েকেও তাই। তবে আমার মেয়ের সময় আমি না অফিসে ঢুকে গেছি, যার জন্য সময়টা কিন্তু মেঘদূতকে অনেক বেশি দিয়েছি। অ্যান্ড আই ফিল এই কোয়ালিটি টাইম উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা কিছুটা ওই জন্যই হয়তো ওর একটা গানে ইন্টারেস্ট, বলার একটা ওরেশনের একটা ইন্টারেস্ট, ভেরি গুড স্পিকার, এক্স্যাক্টলি। আর হি ইজ অলসো অ্যান অ্যাভিড রিডার, এইটা আবার ওর বাবার থেকে পেয়েছে। এখানে একটা ছোট মজার কথা বলি, আমার মনে হয় আমার তখন জার্নালিজমের ক্লাস চলতো, তখন মেঘদূত ছোট, তো পরীক্ষা ছিল, তো আমি বললাম প্লিজ স্যার জিয়াসি আছে বাড়িতে, স্যাটারডে আর সানডে, আমি বললাম প্লিজ একটা কাজ করুন, আজকে একটু ওকে ম্যাথসটা করিয়ে দাও। সো দিস ওয়াজ হোয়াট হি ডিড। হ্যাঁ, ও পরীক্ষা আছে, বললো খাতা আনো, আনলো, বললো তোমার কি চ্যাপ্টারের উপর, বললো, তো বললো তুমি 5টা কোয়েশ্চেন ভাবো তো কী হতে পারে। মেঘদূত লিখলো কোয়েশ্চেনগুলো, মেঘদূতকে জিজ্ঞেস করবে, তো বলবে 5টা কোয়েশ্চেন, ওকে, এরপর নেক্সট হচ্ছে আনসারগুলো লেখো, লিখলো। তারপর বললো ধরো তুমি যদি টিচার হও, হ্যাঁ স্যার কিন্তু নিজের কাজ করে যাচ্ছে, টিচার হও তাহলে তুমি তো চেকিং করবে, চেক করে তুমি দেখো তো তুমি কোন আনসারটাতে ভালো মার্কস দেবে, কোনটায় কম, ডান হয়ে গেল, এরপর তুমি আনো। স্যার জাস্ট অ্যাড করলো, নিজের সিগনেচার করলো। দিস ইজ হাউ ইউ ইউজ টু টিচ মেঘদূত। কোনো পড়াশোনার ব্যাপার নেই, হি ডিড নট ইভেন নো। এক টাইম সেটাও হয়েছে, ও কোন ক্লাসে উঠলো, দিস ইউজ টু হ্যাপেন। হি ওয়াজ সো মাচ ইনটু টেকনো, এই আর কি। বাট সামওয়্যার ওর যে অন্টারপ্রেনারশিপ স্কিলসগুলো, আই ফিল এই যে মেঘদূত আজকে বাইরে গিয়ে যখন অন্টারপ্রেনারশিপ নিয়ে পড়লো, ইউনো ইটস কামস ইন দ্য ব্লাড, আই সাপোজ। তখন কিন্তু আমি দেখি মেঘদূতের যে ট্রেটসগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো স্যারের মতন আছে। সো কোথাও থেকেও আমার কিছুটা পেয়েছে, ওর বাবার কিছুটা পেয়েছে, অ্যান্ড দ্যাট ইজ হাউ হি ইজ। রায়চৌধুরী পরিবার থেকে তো পেয়েছে, একদম একদম। হ্যাঁ, সেখানে ম্যাডাম আরেকটি প্রশ্ন, যে টেকনো ডামা হসপিটাল সেটাও শুরু হয়েছে এবং সেটা খুব ভালোভাবে চলছে, এবং নতুন নতুন টেকনোলজি আপনারা নিয়ে আসেন। রোবোটিক যখন উদ্বোধন হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল, আমরা নিউজ পোলের তরফ থেকে গিয়ে সেটা কভারও করেছিলাম। হেলথ সেক্টর নিয়ে কি ভাবছেন? কারণ এডুকেশন সেক্টরটা এখন মোটামুটি একটা জায়গায় টেকনো গ্রুপ দাঁড় করিয়ে ফেলেছে, স্কুলিং, ইউনিভার্সিটি, কলেজেস। হেলথ সেক্টরটা একটা বিশাল বড় একটা এরিয়া, সেটা নিয়ে আপনাদের কি প্ল্যান বা কিভাবে? নাম্বার ওয়ান হচ্ছে the different ways by which we are entering the health sector. I think যে কোভিড সময় যখন আমরা মাস ভ্যাকসিনেশন করেছিলাম, ইট ওয়াজ অ্যাগেন হিস্ট্রি ক্রিয়েটেড। তখনকার দিনে যেভাবে আমরা পুনে থেকে আজকে ভ্যাকসিন আনা হয়েছিল, সকলকে দেওয়া হয়েছিল, তখন ডামা কিন্তু অত অ্যাক্টিভ ছিল না। তো অ্যাক্টিভ ছিল না, বাট ইন দোজ ডেজ ডামা স্টার্টেড অ্যাক্টিং, এটা একটা। তারপরে স্লোলি আমরা যেভাবে এখন এগোচ্ছি, নাম্বার অফ বেডস, নাম্বার অফ পেশেন্টস, আর আরেকটা জিনিস হচ্ছে দ্য কনফিডেন্স উইচ বিল্ডস আপ। একটা পেশেন্ট যে ঢোকে, সে কিন্তু আবার ডামা আসতে চায়। কেন আসতে চায়? বিকজ একটা কনফিডেন্স যে ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট করছে,
আজকে কোথাও আমি নার্সিংয়ের থেকে একটা প্রপার ওয়ার্ম এনভায়রনমেন্ট পাচ্ছি। নাও কামস যে পোর্শনটা আপনি বলছেন, আগের দিন কেউ ছিলেন লাইক সেদিনকে আমাদের একটা কোনো ইভেন্ট ছিল, শশী পাঞ্জাজিও ছিলেন। আমরা ক্লেফট লিপ সার্জারি নিয়ে কাজ করছি, আমি জানি না আপনারা কভার করেছেন কি না। দিস ওয়াজ আ 3rd ইয়ার, আমি থাকতে পারিনি এবারে। সো 72 ক্যান্ডিডেটস, 2nd ইয়ারে মনে হয় 80 ক্যান্ডিডেটস, ছোট ছোট ছেলে মেয়েরা। ওকে, কি হয়, লিপটা ক্লেফটেড হয়ে যায় বিকজ মায়ের ভিটামিন ডেফিসিয়েন্সি হয় যখন শি ইজ ইন টু দ্য ফ্যামিলি ওয়ে। তো সেই মাদেরকে আইদার আমি সময় মতন ভিটামিন দেব যাতে না হয়, অর এলস দিস হ্যাপেন্স। তো এই বাচ্চাটাকে যদি খুব ছোটোবেলায় আমরা সাপোজ 7 ইয়ার্স 9 ইয়ার্স আমরা যদি অপারেট করে দিই, তখন কি হলো, ও তো ভালো হলোই, তো ফুল ফ্যামিলি এনভায়রনমেন্ট চেঞ্জেস, কনফিডেন্সটা বিল্ড আপ হলেও তো হাসতে গেলে ওর খুশি ভেবে তো হাসছে না। এই ধরুন এরপরে যখন ওটির পরে 70 জন বেরোচ্ছে বাচ্চা with a smiling face, can you imagine the positive change not only in the family but in the society? এই জিনিসটা আমরা করছি 3 বছর। রোবোটিক সার্জারি, ইয়েস, আমরা এখন নিয়ে করছি, নি রিপ্লেসমেন্টের রোবোটিক সার্জারি। ইট স্টার্টেড, ভেরি গুড টিম অফ অর্থোপেডিক ডক্টরস আর দেয়ার। তারপরে যেমন আমরা ক্যাথ ল্যাবটা নিয়ে কাজ করছি, সেখানে ইভেন আমি ঠিক ডিটেলসে বলতে পারবো না, বাট লাস্ট ডে আমরা যখন ডক্টরস ডেতে গেলাম, দে শোড মি অ্যান ইনস্ট্রুমেন্ট, আই এম অলওয়েজ ইনটু ইট, আমার ভালো লাগে এগুলো নিয়ে কাজ শিখতে। তো বললো যে ওয়েন উই অপারেট, তখন যে ভেসেলসগুলো থাকে, ভেইনসগুলো বা ক্যাপিলারিজগুলো, দে হ্যাভ টু বি কাট। যেই কাটছেন তখন তো ব্লাডটা বেরিয়ে যায়। সো দিস মেশিন হ্যাজ বিন অর্ডার্ড অ্যান্ড ইটস কাম, এসে গেছে, আমাকে দেখালো। সো it stitches the vessel there. Okay. It's a very modern system. Stapler type. It's a technology. তো ব্লাডটা আপনার ওখানেই কিন্তু আটকে দেওয়া হলো। এইরকম নতুন নতুন সিস্টেম আমরা স্টার্ট করছি, শুরু করছি in very small ways. But yes, স্যারের খুব ইচ্ছে, which is a very ongoing thought always. He wants to get into medical education. আমরা অনেক জায়গায় গেছি, দেখেছি as samples, and খুব ভালো, ওনার খুবই ইচ্ছে। we are trying our best কি করে একটা মেডিকেল কলেজ নিয়েও কাজ করা যায়, বিকজ উনি বলেন যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেটা শখ ছিল সেটা we are done with, জানি, এখন আমি experienced. I want to get into the medical section, কেননা স্টেটেও মেডিকেল স্টুডেন্টসের খুব দরকার, আর গুড ডক্টরস আর রিকোয়ার্ড ফর দ্য কান্ট্রি। তো ভালো যদি কিছু ডক্টর প্রডিউস করতে পারি, দেন অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, একটা সোসাইটির জন্য এডুকেশন আর হেলথ সেক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দুটো মিলিয়ে ডেফিনেটলি তখন একটা প্রপার কন্ট্রিবিউশন হতে পারে ফ্রম টেকনো ইন্ডিয়া গ্রুপ। দ্যাট ইজ হোয়াট উই আর প্ল্যানিং ফর। খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এবং এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে। এবং দীর্ঘ এত বছরে কলকাতায় থেকে একদম স্ট্রাগলিং থেকে নিয়ে একটা শীর্ষে পৌঁছনো, একটা পয়েন্টে এসে পৌঁছনো, যখন দিনের শেষে বাড়ি যান, যখন একটু সময় পান, যখন বাংলার খবর দেখেন, প্রায়শই আমরা হেলথ সেক্টরে কিছুদিন আগে যে দুর্ভাগ্যজনক ঘটনা উঠে এসছে, ল কলেজে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এসছে, এডুকেশন সেক্টরে মাঝে মধ্যেই এইসব জিনিস উঠে আসছে। বাংলার ভবিষ্যৎকে কিভাবে আরও বেটারমেন্ট করা যায় বলে মনে করেন, বা এই মুহূর্তে আপনার কাছে বাংলার সিচুয়েশন কী? কারণ অনেকেই স্কুলিংয়ের পর তারা বাইরে চলে যাচ্ছে, বা অন্য স্টেটে চলে যাচ্ছে, বা ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছে। আপনার কাছে এই মুহূর্তে বাংলাকে আরও কিভাবে ভালো করা যায় বলে মনে করেন? ফার্স্টে আমি না ক্যাটেগরাইজ করব না, বিকজ আমার মনে আছে 3-4 বছর আগেও আই ওয়াজ ফর আ মিটিং, বা আমার ফ্রেন্ডস গ্রুপ মিট করেছিলাম, খেয়াল নেই অফিসিয়াল না ফ্রেন্ডস, কিন্তু আমি রাত্রেবেলা দিল্লির রাস্তা দিয়ে হাঁটছিলাম, অ্যান্ড আই রিমেম্বার সামথিং হ্যাপেন্ড।
জাস্ট 5-6 বছর আগের গল্প, অ্যান্ড উই ওয়ার আস্কড টু লিভ দ্য রোড আফটার 8 o'clock, যে প্লিজ রাস্তায় থাকবেন না, দিল্লি ইজ নট সেফ অ্যান্ড সিকিউরড ফর লেডিস। ওকে, সুতরাং ইটস নট বেঙ্গল, ইটস নট দিল্লি, আই উড সে দ্য পিপল, একটা গ্রুপ অফ পিপল যার জন্য এই নামটা হয়। ইয়েস, ইটস ভেরি স্যাড, ভেরি আনফর্চুনেট যে এরকম কিছু ঘটনা ভেরি রিসেন্টলি হয়েছে, বাট অ্যাজ আ লেডি, আপনি হয়তো জানেন কি জানেন না, আমি জানি না, there was some events which was happening in Sector 5, and ultimately I was with the CP. I had a meeting with him, and after which I got a call from the police commissioner there. Unara women's police office in Sector 5 and New Town করেছেন। ওনারা during the period of Rajiv Kumar, আমি লাস্ট উইকের কথা বলছি, আফটার আই মেট, তারপরে আই ফেল দ্য চেঞ্জ, অ্যান্ড আই এম সো হ্যাপি, সো প্রাউড টু সে যে আইপিএস অফিসার অনিশ সরকার ছিলেন, এবং আমাদের 7 জন লেডিসকে ডেকে পাঠানো হয়েছিল, অ্যান্ড একটা টোল ফ্রি নাম্বার ইন্ট্রোডিউস করা হলো, সো দ্যাট উইমেন ইন সেক্টর 5 অ্যান্ড নিউ টাউন আর সেফ অ্যান্ড সিকিউর, এনি প্রবলেম উই ক্যান অ্যাপ্রোচ দেম। আমার মনে হয় if such events of insecurity বা ladies being teased or in problem, যদি আমরা এই খবরগুলো রাইট জায়গায় পৌঁছতে পারি না, every person in a state is ready to help us, and I felt it. আর আমার মনে হয় আমরা একটু সাহস করি, মহিলারা একটু সাহস করে, we speak up, we tell for the other women folk also, আমরা যদি বলতে পারি, আমরা কিন্তু ইজিলি আমরা একটা অনেক সেফ এনভায়রনমেন্ট করতে পারি। আর সামওয়ে না, জেন্টসদেরকেও আই থিঙ্ক উই নিড টু শাট দেম, একদম সাহস করে বলতে হবে। আমার মনে হয় আমরা তাহলে কিন্তু অনেক সেফ স্টেট তৈরি করতে পারি উইথ দ্য সাপোর্ট অফ দ্য পিপল আউট দেয়ার, যারা আজকে পুলিশ ডিপার্টমেন্টে আছে এক্সেট্রা। আর সবাই মিলে একসাথে হয়ে ইফ উই স্পিক ফর, আমাদেরও বাড়িতে মেয়ে আছে, এবং আমার কলেজে স্কুলে এত স্টুডেন্ট, তার মধ্যে তো 40% 45% গার্লস আছে, সবাই আমার মেয়ের মতন। অ্যান্ড আই ফিল যে এই মেয়েগুলো যাতে সেফ থাকে, মাথা উঁচু করে, বিট সন্ধেবেলা, বিট ইন আ ক্যাব, বিট রাত্রেবেলা কাজ করে ফিরছে, তারা যেন খুশি হয়ে সেফলি বা সাহস নিয়ে বাড়ি ফিরতে পারে, তবে না বলতে পারবো যে যে আমার স্টেটটা ভালো। অ্যান্ড ইট ইজ, বেঙ্গল খারাপ কোনোভাবেই নয়, আমরাই স্টেটটাকে আরও ভালো করবো, এরকম যদি একটা রেসপন্সিবিলিটি নিই, আই থিঙ্ক উই ক্যান ব্রিং অ্যাবাউট আ গ্রেট চেঞ্জ। কেননা আমি একটা কথা বলি, আমার তো বড় হওয়াটা বাইরের স্টেটে বা বাইরের সিটিতেও বাঙালিদের মধ্যে খুব একটা বড় হয়নি, কিন্তু আমি যখন কলকাতায় এয়ারপোর্ট বা স্টেশনে আসি, অ্যান্ড ওয়েন আই মিক্স উইথ দ্য বেঙ্গলিজ ইন বেঙ্গল, দ্য ওয়ার্মথ ইজ ফেল্ট। আমার বন্ধুরাও বলে, আমিও বলি, বাইরে থেকে এলেও লোকেরা বলে, এই যে ফিলিংসটা, এটা কিন্তু বেঙ্গলেই হয়। কিন্তু বেঙ্গলিদের তো বলে অনেকে বাঙালির দ্বারা ব্যবসা হয় না। ও আমাকে দেখে কি মনে হয় যে আমি এই লাইনটা সাপোর্ট করব? নেভার নেভার। আগের দিনই আমাদের বিবিসি কনক্লেভ, অ্যানুয়াল কনক্লেভ ছিল, ইউ উইল বি সো হ্যাপি টু নো কে একটা বলে বাঙালিরা ব্যবসা করতে পারে না, আরেকটা বলে মহিলারা ব্যবসা করতে পারে না, দুটোই বড় ভুল। আরেকটা বলে বাঙালিরা কাকড়ার জাত, কাউকে বড় হচ্ছে তার করতে দেয় না, করতে দেয়। আমি জানি না কিছুই, বাট হোয়াট আই ফিল ইজ দ্য সিনারিও ইজ চেঞ্জিং। ব্যবসা রীতিমতোভাবে হচ্ছে। ইয়েস, একটা সময় ছিল যখন বলা হতো গভর্নমেন্ট জব করে তার মানে সেফ, এই ছেলের হাতে মেয়েকে দিয়ে দিতে পারি। এখন চেঞ্জ হয়ে গেছে সব কিছু। অ্যান্ড আমরা না ওই জায়গাটা কোথাও, আমাদের যে চেয়ারম্যান সে নিজেই একটা এত বড় এন্টারপ্রেনার, যে আজকে নর্থ ইস্টের এরকম একটা লেভেলে একটা গ্রুপকে নিয়ে গেছে। আই ফিল যে আমাদের যে এন্টারপ্রেনারশিপের যে স্কিলসগুলো বা একটা থট প্রসেস কাজ করে, শুড উই নট স্টার্ট আপস করো,
হু ইজ গোয়িং টু টেক দ্য রিস্ক, কে আমার পাশে এসে দাঁড়াবে। আর আজকে কোম্পানিতে ঢুকলে আমার মাথার উপরে বস আছে, আমি কাজ করব, 5টার সময় বাড়ি চলে যাব। টু থিংস আর ডিফারেন্ট। একটা হিউজ স্যাটিসফ্যাকশন কাজ করে যদি ইউ বিকাম অ্যান অন্টারপ্রেনার, বিকজ নিজের মতন করে চালাবি, ইউ টেক আ রিস্ক, ইউ গেট সো মাচ অফ গেইনস অ্যাজ ওয়েল। তো আমার মনে হয় ব্যবসার আইডিয়াটা ভুল। আজকে ছাতা, আজকে মিষ্টি, আজকে শাড়ি, আজকে কোন জায়গায় বাংলা পিছিয়ে আছে? নয়, একদমই পিছিয়ে নেই। আর এখন নতুন নতুন প্রচুর ছেলে মেয়ে ঢুকছে, এত ইয়াং মেয়েরা, আমার ছেলের বয়সী সব মেয়েরা আসে আর বলে যে শোনো না ম্যাম, আমি এখন বেকারির বিজনেস শুরু করেছি, আমি আজকে শাড়ির বিজনেস শুরু করেছি, অ্যান্ড ডিফারেন্ট ওয়েজ যেখানে কিন্তু ওরা নিজেদের এস্টাবলিশ করছে। আই থিঙ্ক উই শুড সাপোর্ট দেম। আর ওদেরকে কোথাও না একটা বুস্ট আপ করা, তোমরাও পারো, কেন পারবে না? আর বেঙ্গল সাংবাদিকদের তো একটা ভূমিকা থাকেই এইটা, এই প্ল্যাটফর্মটাতে। এবং নিশ্চয়ই। নিউজ পোলের আমরা যে স্পটলাইট অনুষ্ঠানটা তাদের জন্যই করা, যেখানে আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষ যাদের ভেতর প্রতিভা আছে তারা প্রতিভাটা তুলে ধরুক। আমরা এই চেষ্টাটার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা করা। এবং আজকে আমি শেষের দিকে, শেষ লগ্নে আমাদের অনুষ্ঠানের দুটো প্রশ্ন দিয়ে শেষ করব আমাদের এই অনুষ্ঠান। প্রথমত মানসী রায়চৌধুরীকে জিজ্ঞেস করবো, আপনি মানে মিডিওকার ফ্যামিলি থেকে বিলং করে আজকে স্ট্রাগলিং লাইফ দেখে একটা জায়গায় এসেছেন, আপনার কাছে সাকসেস, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর, যারা নতুন বাবা মা হচ্ছেন, যাদের নতুন সন্তানরা পৃথিবীতে আসছে, ভবিষ্যতে তাদের কিভাবে পথ চলা দরকার যাতে তারা বাংলায় আরও মুখ উজ্জ্বল করতে পারে, আপনারা যেরকম করছেন? ফার্স্টে নিউজ পোল, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য। থ্যাংক ইউ আপনাকেও জানাই। আমি না ফার্স্ট কোয়েশ্চেনটায় প্রথমে যাব। এই যে ইয়াং বাবা মা যারা হচ্ছে, আজকে বেবি আসছে ফ্যামিলিতে, দ্য প্রসেস ইজ টোটালি ডিফারেন্ট। এখন তো বেবি হওয়ার আগেই তার স্কুলের নামটা ঠিক করা হয়, ঠিক আছে? সো দে আর গোয়িং থ্রু আ হিউজ স্ট্রেস আর টার্বুলেন্স, বাট ইয়েস, টেক ইট কুললি, সব কিছু ভীষণ কুললি নিতে হবে, বিকজ ইটস আ প্রসেস। আজকে একটা বাচ্চার ছোটো থেকে যে বড় হওয়াটা, আই থিঙ্ক ইটস আ জার্নি ফর দ্য পেরেন্টস অ্যাজ ওয়েল। আর আমি নিজে, আমার স্কুল আছে, প্লে গ্রুপও আছে, তবুও আমি ভীষণ ডিসকারেজ করি যে বাচ্চাদেরকে অন্তত 4 বছর বাবা মার সঙ্গে বড় হতে দেওয়া উচিত। বিকজ না, এই যে বেরিয়ে গেল, যেটা বললেন র্যাট রেস, বেরিয়ে গেলে তো সে আর ফেরত আসবে না কখনো। সেই সকালে যাওয়া, রেডি হয়ে স্কুলে, টিচার হোক আর স্কুলের এমবিয়েন্স হোক, ইটস আ স্কুল, প্লে স্কুল, সেখানে না গিয়ে যদি প্রথম 4 বছর একটু বাড়িতে পড়াশোনা করা, বাবা মার সান্নিধ্যে থাকা এবং প্লেফুল লাইফটা লিড করা, আই থিঙ্ক ইট গেইনস মাচ। আমাদের সেই বৃষ্টি পড়লেই কোথায় একটু পেপার করে, নৌকো করে জলের মধ্যে ফেলে দেওয়া, ঠাকুমা দাদু, মামার বাড়ির দাদু, একদম। আমি গল্পটা খুব করি। আমি ভেরি রিসেন্টলি একটা মিটিংয়ে গেছিলাম ইন্দোর। তো ফ্লাইটে উঠেছি, রাতের ফ্লাইট ছিল, আমার মিটিংটাও সকালবেলা ছিল। তো আমি উঠে দেখছি কি একটা বাচ্চা না খুব কাঁদছে, ক্লাস 3-4-এ পড়ে, খুব কাঁদছে। তো আমার খুব হ্যাবিট, আমার বাচ্চা কাঁদলে আমি মাকে গিয়ে, বাবাকে গিয়ে বলছি কারণটা কি বলো, যদি আমার সাথে দুটো গল্প করলে ওর ভালো লাগে। তো আমি চমকে গেলাম, কি বললো জানেন তো? বলছে যে অ্যাকচুয়ালি না, ও রাত্রেবেলা যখন ঘুমোতে যায় তখন ও ঠাকুমা বা দিদুর সঙ্গে শুয়ে ও না ঠাকুমার ঝুলি, ফেরি টেলস এগুলো শোনে। হি ওয়াজ এ নন বেঙ্গলি বয়। বলছে যে শোনে, কিন্তু এই যে রাত হয়ে গেছে, 8:30-9টা বাজছে, ওর ঘুম পাচ্ছে, এখন ওর ওই ঠাকুমা বা দিদুকে দরকার গল্পটা শোনার জন্য। আই থিঙ্ক দিস ইজ অ্যান অ্যাসেট ফর আ চাইল্ড। এগুলো না প্রাইসলেস, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই যে কানেকশন, বন্ডিংগুলো খুব ইম্পর্টেন্ট। ইট হেল্পস ইউ টু গ্রো। এগুলো থেকে যায়, এইখানে থেকে যায়, ফিলিংসটা থেকে যায়। সো আই ফিল যে বাবা মাকে বলবো যে বাচ্চাকে বাচ্চার মতন বড় হতে দাও, ছোটোবেলাটা এনজয় করতে দাও, তারপরে ঢুকবে স্কুলে। আর সে কতটা মার্কস পাবে তার জন্য পাশের ক্লাসমেট, ক্লাস টিচার এতটা তিতিবিরক্ত না করে ওকে ওর মতন, ইয়েস, ওকে সাপোর্ট করো,
বলে দাও। আমার আরেকটা গল্প করব। আমি তখন ছোট, ক্লাস 7-8-এ পড়ি। ইংলিশে খুব ভালো ছিলাম, কিন্তু বাংলাতে একটু কাঁচা ছিলাম, ইন দ্য সেন্স মা হেল্প করে দিত। আমার মনে আছে আমি বিকেলবেলা একদিন এলাম, পরের দিনকে বাংলা পরীক্ষা আছে, এলাম, এসে আমি মাকে বলছি যে আমার একটা কিছু বাংলা নেই। মাকে বলছি, মা প্লিজ তুমি একটু লিখে দেবে। বাপি এসে বসলো অফিস থেকে। যখন অফিস থেকে আসে দুজনে মিলে চাটা খায়, ঠিক আছে। তখন মাকে বলছে, চা খাচ্ছ না কেন, কী লিখছো? তো আমার ডাকনাম রিটু, বলছে আমি রিটুর জন্য একটু বাংলার এটা করে দিচ্ছি। আই রিমেম্বার হোয়াট হি টোল্ড, খাতা রেখে দাও, ওকে দিয়ে দাও। ও যদি লিখে 5 পায়, 5 on 10, আর ও যদি লিখে 9 on 10 পায়, ইট ইজ হার ক্রেডিট। স্পুন ফিডিং বন্ধ করো। আমি তখন ক্লাস 7-এ মনে হয়। মা রেখে দিল খাতা। আমার তো খুব রাগ হলো যে মা আমাকে হেল্প করছে, বাপি করতে দিচ্ছে না, দুজনে মিলে বসে বসে চা খাবে এখন। বাট দ্যাট ইজ হাউ উই শুড গ্রো আপ। আমাকে তো নিজের থেকে এসেটা লিখতে হবে, কোয়েশ্চেন আনসারগুলো লিখতে হবে। আমার মনে হয় লেট আস ডু দ্যাট ফর দ্য চিলড্রেন। ওদেরকে স্পুন ফিড না করে, ওরা যেমন ওদের মতন, কিন্তু ওদেরকে না পাথটা কি সেটা গাইড করে দেওয়া। মেন্টারিংটা খুব দরকার। কোন বইটা পড়া উচিত, কত সময় তুমি মোবাইল নিয়ে বসবে, টিভিতে তুমি যখন দেখছো তুমি তখন কোন প্রোগ্রামটা দেখবে। আমাদের সময় এত ভালো ভালো কুইজের প্রোগ্রাম হতো, আমরা বসে থাকতাম একদম দেখার জন্য, এবং ন্যাশনাল চ্যানেল এবং কলকাতা চ্যানেল। তো এই চুজিংটা, স্যাটারডে সানডে তখন তুমি একটু সিনেমার গান দেখছো। আমি তো ক্লাস চিত্রহার, হ্যাঁ চিত্রমালা, এক্স্যাক্টলি, এবং ক্লাস 12 পর্যন্ত আমি 3টে সিনেমা দেখেছি লাইফে। আমার পরে জিআরসি দেখিয়েছি, আমি দেখিনি। একটা হচ্ছে রানী আর লালপরি, একটা হচ্ছে নৌকোডুবি, আর থার্ডটা কি আমার মনে নেই। আমাদের সিনেমা দেখা অ্যালাউড ছিল না, ওনারা দুজনে চলে যেতেন, কিন্তু আমাদের ছিল না, টিভিতে সিলেক্ট করে দিত। সামনে না একটু মেন্টারিং করলে আমার মনে হয় বাচ্চাদের জন্য ভালো। আর এই যে সাকসেসের কথা, আমি জানি না, মানে আপনার জন্য যেটা সাকসেস আমার জন্য নয়, আবার আমার জন্য যেটা সাকসেস আজকালকার ছেলেমেয়েদের জন্য সাকসেসের ডেফিনেশনটা আলাদা। দে ফিল হোয়াট মডেল অফ আ মোবাইল দে আর ইউজিং, নয় কি আজকে আমি কোন কোম্পানিতে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ কত টাকা পাবো, দ্যাট ইজ সাকসেস ফর মি। ইটস, আমি আগেও একটা ইন্টারভিউ বললাম যে আই থিঙ্ক ফার্স্ট ইউ নিড টু বি হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তুমি খুশি, ফাইন। তাতে যদি তোমার ইনকাম কম হয়, বাট ইউ হ্যাভ আ পিসফুল স্লিপ, ইউ আর হ্যাপি, তাহলে তার মানে কিন্তু ইউ আর সাকসেসফুল। আজকে গ্রামে দেখা যায় যে অনেক ফ্যামিলিতে ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে তারা ঘুমোতে যায়। আর দে নট সাকসেসফুল? দে আর। তার ছেলে মেয়েকে সে কতটা পড়াতে পেরেছে। আমার তো স্কুলগুলো সবই ডিস্ট্রিক্ট লেভেলে, আমি তো দেখি কত বাবা মা টাকা দিতে পারে না। কিন্তু ওয়েন দ্য চাইল্ড গোজ আউট উইথ একটা হয়তো ডান্সে একটা মেডেল পেয়েছে, আজকে কোনো একটা একাডেমিক লেভেলে ফার্স্ট সেকেন্ড হয়েছে, ওই যে বাবা মার হাসিটা, খুশিটা, ওদের বিশেষ কিছু খাওয়া দাওয়ার নেই, বিশেষ কিছু মেনু নেই, বিরিয়ানি নেই, ফ্রায়েড রাইস নেই, কিন্তু ওই যে স্মাইলটা, ইট টক সো মাচ অ্যাবাউট আ সাকসেসফুল প্যারেন্ট, আ সাকসেসফুল স্টুডেন্ট। আর কোথাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি পাশের জনের জন্য একটু হেল্প করলাম, সে যদি খুশি হলো, তার মানে আই এম সাকসেসফুল। তার মানে আমি ওকে খুশি করে আমিও তো খুশি হচ্ছি। আই থিঙ্ক ইটস আ পার্ট অফ আ সাকসেসফুল জার্নি অলসো। ডিপেন্ড করে কে কেমন করে সাকসেসকে দেখে। তবে এরকমও দেখেছি প্রচুর, দে হ্যাভ সো মাচ, মানে ইটস রিয়ালিটি, কিন্তু দে ডু নট নো ওয়ের টু হাইড দ্য মানি, ওয়ের টু কিপ দ্য অর্নামেন্টস, অ্যান্ড দে আর হ্যাভিং স্লিপলেস নাইটস। নট সাকসেস, আমার মনে হয় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিউজ 4 বাংলাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আমরা সত্যি আজকে গর্বিত, এবং আমাদের কাছে আজকে উপরি পাওনা, কারণ এক অন্য মানুষের রায়চৌধুরীকে আমরা জানতে পারলাম, এবং ওনাকে আরও জানতে গেলে একটা এপিসোডে শেষ হবে না, আমাদের আরও একটা দুটো আরও এপিসোড করতে হবে। এবং আমি আশা রাখবো মানসীদি আপনি আবার আসবেন নিশ্চয়ই নিউজ 4 বাংলা স্টুডিওতে। এবং যেটা সর্বশেষে যেটা শেষ হলো যে বক্তব্য দিয়ে, তুমি যেটাই করো মন থেকে করো, ভালো করো, সমাজের জন্য যেটুকুনি করো
কিছুটা ছাপ রেখে দিয়ে যেও। এইটুকুনি করলেই কিন্তু আগামী প্রজন্ম কিন্তু অনেক গুণ এগিয়ে যাবে। এই বলেই আশা করব সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নজর রাখবেন নিউজ পোল বাংলায়, এবং প্রতিটা খবর আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলায়। এবং শেষে দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, এবং আমরা আশা করব আবারও আপনি আমাদের সাথে পথ চলবেন। থ্যাংক ইউ। আপনাদের নজর থাকুক নিউজ পোল বাংলায়। নমস্কার।